দেখুন, সিবিআই এর তথ্য তো সঠিক সেটা তো আমরা প্রথম থেকেই বলছি। বলছেন না কারা? যারা টেন্টেড ক্যান্ডিডেট। এবং আমরাই প্রতিষ্ঠা করার প্রাণপণ চেষ্টা করছি যে সিবিআই এর তথ্যগুলো সঠিক, সিবিআই এর উদ্ধার করা ওএমআর শিটটি সঠিক। এতদিন যারা বলছিলেন ওএমআর শিটটি সঠিক নয়, আজকে এসএসসি পেয়ে তারা বাধ্য হচ্ছেন। কিন্তু তারপরে তারা যে তথ্যগুলো দিচ্ছেন সেটার উপর ভিত্তি করে কতজন যোগ্য বা কতজন অযোগ্য সেই তথ্যটি বেঠিক। যেমন ধরুন, রাজ্য সরকার বলছে ৪,৩২৭টি অযোগ্য অ্যাপয়েন্টমেন্ট রয়েছে, অথচ এসএসসি বলছে ৫,৪৮৫। অথচ বোর্ড বলছে ৫,১৮৯। তথ্যের বিস্তর ফারাক। আবার সিবিআই বলছে ৯,৩৭৫। আমরা আউট অফ দ্য ভ্যাকেন্সি মিলে প্রায় ১০,৫০০-এর উপর পাচ্ছি। ফলে এই যে সংখ্যাগুলো বিস্তর ফারাক রয়েছে, যে সঠিক তথ্য পাওয়া যাচ্ছে না, তার ফলে সেগ্রিগেশন সম্ভব হবে না, এটাই আইন। যদি সঠিক তথ্য না দেওয়া হয় তাহলে সেগ্রিগেশন কিভাবে সম্ভব হবে? আমরা প্রথম থেকেই বলছি যে এখানে প্রচুর ইললিগাল অ্যাপয়েন্টমেন্ট রয়েছে এবং সেই ইললিগাল অ্যাপয়েন্টিদের আইডেন্টিফাই করতে হবে। এখনো পর্যন্ত যেমন ধরুন, ইন্টারভিউ এর মার্কস ম্যানিপুলেশন কতজনের হয়েছে? কেউ আইডেন্টিফাই করে দেয়নি। এখনো পর্যন্ত টাইপিং টেস্টের মার্কস ম্যানিপুলেশন কতজন রয়েছে? কেউ আইডেন্টিফাই করে দেয়নি। এখনো পর্যন্ত যে নেক্সট সিলেকশন প্রসেসে এক্সেস ভ্যাকেন্সি যেগুলো অ্যাপয়েন্টমেন্ট হয়েছে, যেগুলো নেক্সট সিলেকশন প্রসেসে যে ভ্যাকেন্সি গুলো ইউজ হতে পারতো, কেউ আইডেন্টিফাই করে দেয়নি। ফলে সিবিআই এর দেওয়া যে তথ্য, সেই তথ্য যদি সঠিকভাবে মেনে নিতে হয়, তাহলে ইন্টারভিউ কত মার্কস ম্যানিপুলেশন রয়েছে, কতজনের মার্কস ম্যানিপুলেশন রয়েছে, যদি সঠিকভাবে মেনে নিতে হয় সিবিআই এর দেওয়া তথ্য, তাহলে টাইপিং টেস্টে কতজনের মার্কস ম্যানিপুলেশন রয়েছে সেই তথ্য এসএসসি কে দিতে হয়। তারা কি দিয়েছেন? না, দেন। নেক্সট সিলেকশন প্রসেসের জন্য যে ভ্যাকেন্সি ইউজ হতে পারতো, সেই ভ্যাকেন্সি ইউজ হয়েছে এই সিলেকশন প্রসেসে। সেরকম কতগুলো ভ্যাকেন্সিতে অ্যাপয়েন্টমেন্ট হয়েছে, তথ্য দিয়েছে? এই ফলে এখনো পর্যন্ত এসএসসি তো মুখে বলছেন যে ওএমআর শিটের দেওয়া তথ্য অনুযায়ী এটা পেয়েছি, কিন্তু তার বাইরে যেগুলো বলেছেন সেগুলো তো দিচ্ছেন না তথ্য। তাহলে সঠিক তথ্য যদি না দেন, তাহলে খুব স্বাভাবিকভাবে নিয়োগের যে আইন, প্রতিষ্ঠিত আইন, লব্ধ প্রতিষ্ঠিত আইন, সেখানে পৃথকীকরণ সম্ভব না হলে গোটা সিলেকশন প্রসেস বাতিল হয়। আমরাই তো সিবিআই চেয়েছিলাম যে সিবিআই তথ্য দিয়েছে সেগুলো সহমত, কিন্তু সিবিআই তো সিবিআই তো সে হচ্ছে তদন্তকারী সংস্থা, নিয়োগকারী সংস্থা নয়। তদন্তকারী সংস্থা তদন্ত করে যেটা বের করে আনবে তার উপর ভিত্তি করে নিয়োগকারী সংস্থাকে বলতে হবে কতজন যোগ্য রয়েছেন, কতজন অযোগ্য রয়েছেন। তদন্তকারী সংস্থা নিয়োগকারী সংস্থা তো এক নয়। নিয়োগকারী সংস্থারা সঠিক তথ্য দিচ্ছেন না। তদন্তকারী সংস্থা তো তদন্ত করে বের করেছে ইন্টারভিউ মার্কস ম্যানিপুলেশন রয়েছে। এখন নিয়োগকারী সংস্থাকে তো বলতে হবে যে কতজনের ইন্টারভিউ মার্কস ম্যানিপুলেশন রয়েছে, কতজনকে 10-এ 10 দিয়েছেন, টাকা খেয়ে 10-এ 10 দিয়েছেন, কতজনকে টাকা খেয়ে 10-এ 9 দিয়েছেন, কতজনের টাইপিং টেস্টের মার্কস বাড়িয়েছেন, তথ্য দিয়েছেন? কতগুলো ভ্যাকেন্সিতে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে যেগুলো নেক্সট রিক্রুটমেন্ট প্রসেসে ইউজ হতে পারতো, এই তথ্য দিয়েছেন? দেননি। অথচ সিবিআই রিটেন সাবমিশনে প্যারা 6 এবং প্যারা 8-এ স্পেসিফিকলি বলেছেন। কেউ সে তথ্য দিচ্ছেন না। তাহলে আপনি যদি বলেন যে আমি সিবিআই মেনে নিচ্ছি, আমি কাজ করব না। সিবিআই মেনে নিচ্ছে এটা মুখে বললে হবে না। এই তথ্য, তার উপর ভিত্তি করে আপনাকে তো কাজ করতে হবে। এই কাজটা তো এসএসসি কেই করতে হবে, এই কাজটা বোর্ডকেই করতে হবে, এই কাজটা স্টেটকেই করতে হবে। তার কারণ তাদের উপরে এই কাজের দায়িত্ব রয়েছে। তথ্য না দেওয়া গেলে আমি কি চাইলাম বা কি না চাইলাম সেটা ইম্যাটেরিয়াল। নিয়োগের যে আইন দেশের, দেখুন আপনি, আমি তো অনেক কিছুই চাই। আমি চাই ভারতবর্ষের প্রতিটি নাগরিক আম্বানি হোক, আমার চাওয়াটাই ইম্যাটেরিয়াল। কিন্তু ভারতবর্ষের আইনে তো প্রতিজনকে আম্বানি, মানে মুকেশ আম্বানির মতো ধনসম্পদ দেওয়ার তো প্রভিশন নেই। আমি তো চাই ভারতবর্ষের প্রতিটি মানুষ মুকেশ আম্বানির মতো ধনী হোক, এটা আমার চাওয়া। আমি ফিরদৌস আমি এটা চাইছি। কিন্তু এটাই তো ভারতবর্ষের আইন নয়। ভারতবর্ষের আইনে তো প্রত্যেককে মুকেশ আম্বানির মতো সম্পদ দেওয়াটা আইন নয়, কিন্তু আমি চাইছি। তাহলে আমার চাওয়াটা ইম্যাটেরিয়াল, আইনটা কি সেটা ম্যাটেরিয়াল। আইনটা হচ্ছে, যদি যোগ্য অযোগ্য সেগ্রিগেশন না করা যায়, তাহলে কোটা প্যানেল বাতিল হয়। আমি আইনের কথা বলেছি, আমি আদালতে দাঁড়িয়ে তো আমি মানে অ্যাবসার্ট কথা বলতে পারি না। আমি আদালতে দাঁড়িয়ে আইনের কথা বলেছি। যেটা আইন সেটা বলতে হবে। ভারতবর্ষে আদালতে দাঁড়িয়ে আমি বলতে পারি না প্রত্যেককে মুকেশ আম্বানির মতো সম্পদ দিয়ে দাও মাই লর্ড। কারণ ভারতবর্ষের আইন নেই, ভারতবর্ষে আর্থিক সাম্যতা নেই, ভারতবর্ষের আইনে সেটা করা যায়নি।
যদি কোনোদিন বিপ্লব সংগঠিত হয় তাহলে সেদিন আর্থিক যেদিন হবে সেদিন ভারতবর্ষের আদালতে দাঁড়িয়ে বলবো যে মাই লর্ড, প্রত্যেককে মুকেশ আম্বানির মতো প্রত্যেককে কয়েক লক্ষ কোটি টাকার সম্পদ দাও। আমি আবারও বলছি, যদি প্রকৃত তথ্য দিত তাহলে সম্ভব হতো, কিন্তু প্রকৃত তথ্য দেয়নি। তাই খুব স্বাভাবিক ভাবেন আজকেও তারা যে তথ্য দিয়েছে 3টে আর্টিকেল 12 অথরিটি, সেই তথ্যের বিস্তর ফারাক। ফলে আজকেও তারা প্রকৃত তথ্য দিতে পারেনি। ফলে খুব স্বাভাবিকভাবেই সেটা সম্ভব হবে না বলেই মনে হয়। এখন আদালত জাজমেন্ট রিজার্ভ করেছেন, যা হবে সেই জাজমেন্ট আদালত জাজমেন্ট দেবেন, সেই জাজমেন্ট অনুযায়ী সকলকে অ্যাক্ট করতে হবে, কারণ এটাই সর্বোচ্চ আদালত। ফলে সর্বোচ্চ আদালত যা বলবেন সেটাই সকলকে মেনে নিতে হবে। এটা তার বাইরে যাওয়ার কোনো জায়গা নেই। খুব বেশি হলে ম্যাক্সিমাম আপনি রিভিউ করতে পারেন। সব ক্ষেত্রে রিভিউ যে গ্রহণ করে তাও নয়। ফলে এই আপনি ভারতবর্ষের সুপ্রিম কোর্ট, সর্বোচ্চ ন্যায়ালয়, সেখানে যা জাজমেন্ট দেবে সেটা সকলের উপর বলবৎ হবে।